আজ আমি চলে এলাম দুষ্টুরানী ভলগে আজ তোমাদের জন্য একেবারে নতুন করাকরি ভিডিও নিয়ে। হাই বন্ধুরা, আমি তোমাদের গল্পের সাথী মধুশ্রী। হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। প্রথমেই বলে রাখি, এই ভিডিওটি শেষ অবধি মনোযোগ দিয়ে শুনবেন। বন্ধুরা, এই গল্পে ডুব দেওয়ার আগেই বলে রাখি, লাইক শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিদিন দুপুর 2টায় ও সন্ধে 7টায় ভিডিও দেখতে হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। তাহলে চলো বন্ধুরা। সিরাজ আমার শৈশবের বন্ধু। ভালো নাম তার সিরাজ হলেও সবাই তাকে রাজ বলেই চিনত। আর আমি ওর পিতা। ওর মুখে অর্পি শুনলেই একরকম কাঁপুনি উঠত। জানি না কেন সেই ডাকটা ছিল একদম অন্যরকম। আমরা ছোটবেলায় পাড়ার মাঠে দৌড়ঝাঁপ করতাম, কখনো গাছে চড়া, কখনো লুকোচুরি। কিন্তু সত্যি বলতে আমি খুব বেশি খেলতে পারতাম না। টিউশনি ছিল একটার পর একটা। তাই রাজের সাথে যতবার দেখা হতো ততবারই আমার মনে হতো যেন দম নিয়ে বাঁচতে পারছি। ও আমাদের বাড়ি প্রায় আসত। মায়ের হাতে বানানো মুড়িমাখা খেতে খেতে চোখে চোখ পড়ত আমাদের। তখন তো কিছু বুঝতাম না, কিন্তু আজ বুঝি সেই চাহনিতে ছিল অদ্ভুত এক আগুন। সময় গড়াতে লাগলো, শরীর মন দুটোই বদলাতে শুরু করল। আমি 16তে পা দিলাম আর রাজ তখন 17। ছেলেটার চোখে তখন এক অচেনা দীপ্তি, যেটা কেবল আমাকে দেখলেই জ্বলে উঠত। একদিন সন্ধ্যায় লোডশেডিং চলছিল। আমাদের বারান্দায় অন্ধকারে বসে আমরা দুজন মশার কয়েলের গন্ধে ঘেরা নিঃশব্দে বসেছিলাম। রাজ হঠাৎ বলল, অর্পি, জানিস, তোকে দেখতে এখন যেন সিনেমার নায়িকাদের মতো লাগে। তুই একটু হাসলেই আমার বুকের ভেতর কেমন জানি করে কি। আমি থমকে গিয়েছিলাম, গলার স্বরটা কাঁপছিল, কিন্তু জবাব দিতে পারিনি। শুধু একটা মৃদু হাসি দিয়েছিলাম, আর সেই হাসিতেই ও যেন পাগল হয়ে উঠেছিল। হয়তো তখন থেকেই শুরু সেই আগুনের গল্প, যেটা আমাদের শৈশবের ছায়া মুছে দিয়ে অন্য এক জগতে নিয়ে যাচ্ছিল। সিরাজের মা বাবা আমাদের বাড়িতে যখনই আসতো ওরা নিচে ঘুমাত, আর আমার মা বাবা উপরে, ঠিক যেখানটায় সব সময় ঘুমাত। আমার একটা আলাদা ঘর ছিল, ছোট থেকেই নিজের একটা দুনিয়া ছিল আমার। সিরাজ তখন আমার ঘরেই থাকত। ছোটবেলায় এতে কিছু অস্বাভাবিক মনে হতো না। কত রাত একসাথে গল্প করতে করতে ঘুমিয়ে পড়েছি। কিন্তু বয়স বাড়তে বুঝলাম, শরীর আর মন তো আর আগের মতো থাকে না। এক রাতে আমি ঘুমাতে যাওয়ার আগে আয়নার সামনে চুল শুকোচ্ছিলাম। রাজ তখন চুপ করে দরজার পাশে দাঁড়িয়ে। ওর চোখ দুটো যেন স্থির নয়, কিছু বোঝাতে চাইছে কিন্তু চেপে যাচ্ছে। আমি একটু চোখাচোখি হতেই বললাম, কি হয়েছে? এমন করে তাকাচ্ছিস কেন? ও একটু হেসে বলল, তোর চুল খোলা থাকলে তোকে একদম পরি মনে হয়, জানিস। আমি হাসলাম, কিন্তু বুকের ভেতর কেমন যেন ধপধপ করছিল। সেই রাতেই প্রথমবার আমি বিছানায় শুয়ে পড়লেও ঘুম আসছিল না। অন্ধকার ঘরে দুজনের নিঃশ্বাসের শব্দ ছাড়া আর কিছু শোনা যাচ্ছিল না। হঠাৎ রাজ একটু গা ঘেঁষে বলল, অর্পি, তুই কি কখনো মনে করিস আমাদের আর আগের মতো নেই? আমি চুপ করেছিলাম। ওর গায়ের গরম ভাব টের পাচ্ছিলাম। ধীরে ধীরে ওর আঙুল আমার হাতের উপর এলো। ঠান্ডা হয়ে গেলাম পুরো শরীরে, কিন্তু হাত সরালাম না। সেই রাত আমাদের বন্ধুত্বের শেষ রাত ছিল। পরদিন ভোরে ঘুম থেকে উঠে মনে হলো কিছু বদলে গেছে। রাত গড়িয়ে যাচ্ছিল, পুরো বাড়ি নিস্তব্ধ, একমাত্র আমরা দুজন একই চাদরের নিচে বিছানায় শুয়েছিলাম পাশাপাশি। বাতি নিভে গেলেও আমার চোখে ঘুম আসছিল না। আমি চুপচাপ ওর দিকে তাকিয়েছিলাম, আর ও হাসি মুখে ভূতের গল্প বলছিল, হালকা গলায়, যেন ফিসফিস করে ভয় দেখাতে চাইছে। মাঝে মাঝে গল্পের ভয়াবহ মুহূর্তে হঠাৎ করে বলে উঠত, এই বুঝলি না? তখন হঠাৎ জানলা খুলে গেল। আমি চমকে উঠতাম, ও হাসত। কিন্তু ভয়টা আসলে ওর গল্পের জন্য ছিল না। ভয়টা ছিল ভেতরের এক অচেনা ইচ্ছের জন্য। মনে হচ্ছিল এখনই ওকে জড়িয়ে ধরি, বলি, রাজ, তুই আমার পাশে থাকিস সব সময়, শুধু গল্পে না, আমার জীবনেও থাকু। কিন্তু আমি কিছুই বলিনি, কারণ আমি ছিলাম একটু লাজুক। আর মনের ভেতর তখনও নানান ভয়, পরিবার, সমাজ, ঠিক ভুল, আর সব থেকে বড় কথা, ওর চোখে কি সত্যি আমি আলাদা হয়ে উঠেছি? ও আমার মুখের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, তুই কি ঘুম আসেনি এখনো? আমি বললাম না, শুধু মাথা নাড়িয়ে জানিয়ে দিলাম না, ঘুম আসেনি। ওর হাত হঠাৎ আমার হাতের পাশে এসে থেমে গেল, কিন্তু ছুঁল না। আমরাও জানতাম সেই প্রথম স্পর্শটা হলে আর কিছুই আগের মতো থাকবে না। আমার মন চিৎকার করে বলতে চাইল, ছুঁয়ে দে রাজ, দেখো আমি আর সেই ছোট্ট অর্পি নেই, কিন্তু ঠোঁট কাঁপলেও শব্দ বের হল না। সেই রাতে কিছুই হয়নি।
কিন্তু অনেক কিছু হয়ে গিয়েছিল। ভোরবেলা রাজ ঘুমিয়েছিল। আমি ওর মুখের দিকে তাকিয়ে মৃদু করে বললাম, তুই যদি আমার মনের কথা জানতিস। কিন্তু ও শুনতে পায়নি। আবার একরাশ না বলা কথা জমা রইল বুকের ভেতর। তখন আমার বয়স 19। রাজ 20-এ পা দিয়েছে। সম্পর্কটা তখনও নামহীন, কিন্তু একে অপরকে নিয়ে ভাবনার অভাব ছিল না। ও যখন স্নান সেরে বেরোতো, শরীর ভেজা, চোখে জল টলমল, গায়ে শুধু একটা গামছা, আমি যেন থেমে যেতাম। নিজের চোখ সরাতে পারতাম না। যেন ওর প্রতিটা জলের ফোঁটা আমার শরীরেই পড়ছে। আমি হালকা করে হাসতাম, একটু খুনসুটির ভঙ্গিতে, যেন কিছুই হয়নি। কিন্তু সত্যি কথা বলতে ভিতরে ভিতরে শরীরের ভেতর একটা আগুন লাগত। ভেতরটা ঝলসে যেত সেই চেহারা আর ভেজা দৃষ্টিতে। ড্রেস চেঞ্জ করতে চলে যেতাম, কিন্তু সেই সময় নিজেকে কন্ট্রোল করা কতটা কঠিন ছিল সেটা ভাষায় বলা যায় না। দরজা বন্ধ করে আয়নার সামনে দাঁড়ালে মনে হতো, রাজ এখন যদি পিছন থেকে এসে আমাকে জড়িয়ে ধরে তাহলে আমি আর না করতে পারবো না। এইরকম অনেক সন্ধ্যা কেটেছে যখন আমি নিজের শরীরের ভাষা বুঝতে শিখেছি। রুমে ফিরে দরজা বন্ধ করে যখন নিজেকে ছুঁয়ে দেখতাম, বুঝতাম ওর জন্যই এ অনুভব, এ তৃষ্ণা। কিন্তু এত কিছুর পরেও কিছু বলিনি, কিছু করিনি। সমাজ, ভয় আর সেই শেষ সীমার সম্মান রেখেছি। তবুও এক একটা দিন ছিল আগুনে ভরা। আর সেই আগুন যত না পোড়ায় তার চেয়ে বেশি আকর্ষণ করে। এভাবেই চলছিল আমাদের জীবন। রাজ এইচএস পাস করল, আমি তখনও কলেজের গণ্ডিতে। দেখতে দেখতে ওর বিয়ে হয়ে গেল ভালো পরিবারে, সুন্দরী বউ, সুখী সংসার। শুনে বুকের মধ্যে হালকা একটা ধাক্কা লাগলেও মুখে কিছু বলিনি। শুধু একবার আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখেছিলাম আর নিজেকেই প্রশ্ন করেছিলাম, তুই কি কখনো বলেছিলিস ওকে কি চাস? ওর বিয়ের পর থেকে ও আমাদের বাড়ি আসতো অনেক কম। যেন একটা অদৃশ্য দেয়াল তৈরি হয়ে গেছে ওর আর আমার মাঝখানে। কিন্তু আমার মন মানতে চাইছিল না। আমি মাঝে মাঝেই চলে যেতাম ওদের বাড়ি। বলতাম, কেমন আছিস? আর ভিতরে ভিতরে ভাবতাম, তুই কি আমায় একটু মিস করিস না? ও হাসতো আগের মতোই। কিন্তু সেই হাসিতে সেই আগুন ছিল না যা এক সময় ছিল আমাদের চাদরের নিচে সেই গা ঘেঁষে বসা মুহূর্তগুলোতে। একদিন আমি হঠাৎ বলে ফেলেছিলাম, রাজ, যদি তোর বিয়ে না হতো তুই কি আমাকে বেছে নিতে পারতিস? ও চুপ করেছিল, কিছু বলেনি। আমি বুঝে গিয়েছিলাম সেই জবাবটা কখনো ছিল না আর আসবেও না। একটা রাত ছিল যখন আমি ওদের বাড়িতে থেকে গিয়েছিলাম। ওর বউ পাশের ঘরে ছিল আর আমি রাজের ছোটবেলার সেই পুরনো ঘরে। অনেক রাত অবধি জেগেছিলাম। জানালার বাইরে তাকিয়ে ভাবছিলাম, সেই রাতে যদি আমি সাহস করে একটা শব্দ বলতাম, একটা স্পর্শ দিতাম, তাহলে কি আজ গল্পটা অন্যরকম হতো? কিন্তু আমি কিছুই বলিনি। আগুনে পুড়তে থাকলাম নিঃশব্দে। 3 মাস পর হঠাৎ একদিন শুনলাম রাজের বউ অন্য শহরে চলে গেছে নতুন স্কুলে শিক্ষকতা করতে। 1 বছর ওদের দূরত্ব থাকবে। খবরটা শোনার পর আমার বুকের ভিতর যেন একরকম অদ্ভুত কিছু হলো, দুঃখও নয়, আনন্দও নয়, কেবল এক ছায়াভরা আগুন জ্বলে উঠল চুপি চুপি। ওর বউ চলে যাওয়ার পর থেকেই রাজ আমাদের বাড়ি আবার আগের মতো আসতে লাগল। বিকেলবেলা এসে বসত, গল্প করত, মাঝে মধ্যে টিভির সামনে আমার পাশে বসে থাকত। আমি জানতাম ওর চোখ আমার চোখ খুঁজে বেড়ায়, আর আমার চোখে সেই আগের চাওয়া এখনও জ্বলজ্বল করে। তবে এক জিনিস বদলে গিয়েছিল। আগে যেমন হাসি মুখে ঝড়ের মতো দৌড়ে আসত, এখন তার বদলে একটা চাপা চাহনি, একটা নিঃশব্দ টান নিয়ে আসত। হয়তো এখন আর কিছু না বললেও সব বোঝা যায়। এক সন্ধ্যায় বৃষ্টি পড়ছিল মুষলধারে। রাজ ভিজে এসেছিল। ভেতরে আসতেই আমি তোয়ালে এগিয়ে দিলাম। গায়ে গামছা, শরীর ভিজে, চুল থেকে জল টপ টপ করে পড়ছিল। সেই দৃশ্য দেখে আমি কাঁপতে লাগলাম ভিতর থেকে। সে মুহূর্তে আমাদের চোখে চোখ পড়ল। সারা ঘরে একটাও শব্দ নেই, শুধু বাইরে ঝড় আর ভেতরে নিঃশব্দ আগুন। ও হঠাৎ বলল, তুই এখনো আগের মতোই লাগিস। আসলে হয়তো সময়ের সাথে মানুষ বদলায় না, শুধু ইচ্ছেগুলো লুকিয়ে রাখতে শিখে ফেলে। আমি থমকে গিয়েছিলাম। মনে হচ্ছিল বুকের ভেতরের কথা কেউ পড়ে ফেলেছে। বললাম না কিছুই, শুধু ধীরে ধীরে পেছন ঘুরে চলে গেলাম ঘরের দিকে। সেই রাতেও ও থাকলো আমাদের বাড়িতে। আগের মতোই, আবার একই ছাদের নিচে, কিন্তু এবার আমরা আর ছোট্ট বাচ্চা ছিলাম না। চুপচাপ রাতে ওর নিঃশ্বাসের শব্দ শুনতে শুনতে বুঝলাম আগুনটা এখন আর একতরফা নয়, শুধু সময়ের অপেক্ষা। ও আগের মতো আসে, আমার সাথে গল্প করে একসাথে বসে, কিন্তু চোখে সেই চেনা উজ্জ্বলতা নেই। হাসে ঠিকই, কিন্তু ভেতরে কিছু একটা যেন নষ্ট হয়ে গেছে।
আমি বুঝে ফেললাম ওর ভেতরের অস্থিরতা কেবল একাকিত্বের জন্য নয়, তার চেয়েও বেশি শরীরের গভীর শূন্যতা। ওর বোন এই 1 বছর দূর শহরে। রাজ এমন মানুষ নয় যে সহজে নিজের কথা বলবে, কিন্তু আমি তার চোখ পড়তে পারি। আমার মন বলল, এখন যদি আমি 1 পা না বাড়াই তাহলে নিজেকেই কখনো ক্ষমা করতে পারব না। সেদিন সন্ধ্যায় রাজ আমাদের বাড়ি এলো। মা বাবা বাড়িতে ছিল না। ও বসেছিল সোফায় চুপচাপ। আমি ওর জন্য 1 কাপ চা নিয়ে এলাম আর এক পাশে বসলাম। একটু পর ও হঠাৎ বলল, তুই জানিস আমি এখন ঘুমাতে পারি না ঠিকমতো? আমি একটু এগিয়ে বললাম, কারণটা আমি জানি রাজু। ও চোখ তুলে আমার দিকে তাকালো। সেই দৃষ্টিতে প্রশ্ন ছিল, ভয় ছিল আর কিছুটা আশা। আমি ধীরে ধীরে ওর হাতের উপর হাত রাখলাম। স্পর্শটা ছিল হালকা, কিন্তু ভিতরে যেন আগুন ছড়িয়ে পড়ল। কোনো কথা হয়নি, শুধু চোখে চোখ। আমি উঠে ঘরের দিকে এগিয়ে গেলাম। আর একবারও পিছন ফিরে না তাকিয়ে বললাম, রাজ, আজ তুই চাইলে আমি তোর পাশে থাকব, যেভাবে তুই চাইস, যতটা তুই চাইস। সেই রাতে আমি আর চুপ করে থাকিনি। আমি নিজেই আগুনে পা দিলাম। আর কোনো ভয়, কোনো দ্বিধা, কোনো সমাজ আমার আগুনের গল্প থামাতে পারল না। সেই সুযোগটা খুব বেশি দেরি করে আসেনি। মা হঠাৎ একদিন বলল, ডাক্তার দেখাতে আমাকে 15 দিনের জন্য অন্য শহরে যেতে হবে, তুই একা থাকতে পারবি তো? আমি কিছুক্ষণ চুপ করে থাকলাম। তারপর নিচু গলায় বললাম, একটা কথা বলবো মা? আমি একা একা ভয় পাই। তুই রাজদার সাথে কথা বলো, ও যদি কয়েকদিন থেকে যেত। মা ভাবল কিছুক্ষণ, তারপর বলল, রাজ তো এমনিতেই তোদের বাড়ির মতোই করে। আমি বলি, ওকে কি? আমি জানতাম এই কথার পর একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে, একটা অপেক্ষার পরিণতি। সেদিন বিকেলে রাজ যখন ব্যাগ নিয়ে এলো, আমি দরজা খুলে দাঁড়িয়েছিলাম। আমাদের চোখে কোনো কথা ছিল না, কিন্তু দুজনেই বুঝে গিয়েছিলাম এবার আর কিছুই আগের মতো থাকবে না। রাত হতেই বাড়ি নিস্তব্ধ হয়ে গেল। মা নেই, কিচ্ছু নেই, শুধু আমি আর রাজ, সেই পুরনো ঘরে আবার এক ছাদের নিচে। কিন্তু এবার আমরা আর শিশুসুলভ নই, এবার আমরা জানি কি চাই, কেন চাই। ও হালকা গলায় বলল, তোর একা ভয় লাগবে বলেই তো এলাম, বুঝলি? আমি তাকালাম ওর চোখে। এবার কোনো হাসি নেই, কোনো আড়াল নেই, শুধু গম্ভীর গভীর দৃষ্টি, যেন চোখের ভেতরেই আগুন জ্বলছে। আমি ধীরে ধীরে বললাম, ভয় তো সত্যি রাজ, তবে এখন সেই আগুনের ভয় যা স্পর্শের অপেক্ষায় আছে। ও কিছু বলল না, শুধু আমার হাতটা তুলে নিল নিজের হাতে। আমাদের নিঃশ্বাস গাও হতে লাগল। ঘরে বাতি জ্বলছিল, কিন্তু মনে হচ্ছিল পুরো ঘর আলো না আগুনে ভরে উঠছে। সেই রাতে আমাদের দুজনের শরীর আর মন দুটোই একসাথে জেগে উঠল। আর কোনো বাধা ছিল না, কোনো না বলা কথা ছিল না, কেবল সেই আগুন যা এত বছর ধরে চাপা ছিল, এবার সে নিজের রূপে প্রকাশ পেল। সেই রাতের প্রতিটা মুহূর্ত যেন আমাদের বহু বছরের জমা ইচ্ছা আর ভালোবাসার পরিণতি। মা রাজকে থাকতে বলল, রাজ ও রাজি হয়ে গেল। মা বাবা বেরিয়ে গেল ডাক্তার দেখানোর জন্য, আর রাজও চলে এলো। মা আমাকে সব কিছু বুঝিয়ে দিয়েছে, কোথায় কি আছে আর কবে কি রান্না করতে হবে। বাড়িতে এখন আমি আর রাজ দুজনে। মা আমাকে সব কিছু বুঝিয়ে দিয়ে চলে গেল, আর বাবার সাথে ডাক্তার দেখানোর জন্য তারা অন্য শহরে গেল, আর রাজ চলে এলো আমাদের বাড়িতে। শূন্য ঘর, একাকিত্বের ভেতর রাজের উপস্থিতি যেন পুরো পরিবেশটাই বদলে দিল। মা আমাকে সব কিছু একে একে বলে গেছে, কোথায় কি আছে, কি রান্না করতে হবে, কিভাবে সবকিছু ঠিক রাখব। কিন্তু এই সব কিছুর মাঝে এক অদ্ভুত অনুভূতি আমার ভেতর ঘুরে বেড়াচ্ছিল, এমন একটি অনুভূতি যেটি কেবল দুজন মানুষ একে অপরের সাথে এক ছাদের নিচে থাকলে আসে, যখন চুপচাপ সমস্ত কিছু হয়ে যায়। রাজ যখন বাড়িতে আসলো, প্রথম কয়েকটা ঘন্টা যেন অদ্ভুত শান্তি ছিল। আমরা দুজন একে অপরের চোখে অনেক কিছু বলেছি, কিন্তু কোনো শব্দ হয়নি। সে আমার সামনে বসেছিল আর আমি ব্যস্ত ছিলাম রান্না করতে। এত বছর পর একে অপরের পাশে এই নিস্তব্ধতা যেন আগের সব শব্দ হারিয়ে দিচ্ছিল। তবুও কিছু না বলে একে অপরকে দেখে অনেক কিছু বুঝতে পারছিলাম। আমাদের মাঝে কোনো সম্পর্ক ছিল না, তবে যেন এক অজানা টান ছিল, অনুভূতি ছিল যে একে অপরের মধ্যে কিছু একটা ছিল যা পলক পড়লেই ফেটে পড়বে। আমার মনে হচ্ছিল মাঝে মাঝে সে যে দিকে তাকাচ্ছিল সে চোখে কিছু ছিল, এমন কিছু যা আমাকে চিন্তা করতে বাধ্য করছিল। কিন্তু আমি কিছুই বললাম না। মনে হচ্ছিল এভাবে সময়টা কাটিয়ে দিলে হয়তো আমি একসময় নিজের প্রশ্নের উত্তর পাব। রাতটা শেষ হলে আমার মনে হতো যে কিছু গভীর অনুভূতি আমাদের মধ্যে চলছিল, যা কোনো দিন বলার মতো হবে না, যেটি এক পুঞ্জীভূত আগুনের মতো ছিল, যেটি আরেকটু সময় নিয়ে নিঃশব্দে প্রজ্বলিত হতে পারে।
বন্ধুত্বের এক স্নিগ্ধ মুহূর্তে। রান্না সেরে আমি বললাম, স্নান করতে যাচ্ছি। তখন পুরনো কথাগুলো মনে পড়ে গেল। আমাদের হাসি খুশির সেই সময় যখন সব কিছু ছিল সহজ এবং অকপট। আমার ভেতরেও কিছু অদ্ভুত অনুভূতি হচ্ছিল, আর সেই মুহূর্তে হঠাৎই আমি বললাম, আমারও তো স্নান করা হয়নি, তুইও চল তাহলে। রাজ একটু থেমে গিয়ে আমার দিকে তাকালো। তার চোখে কিছু একটা ছিল, এক ধরনের দ্বিধা, কিন্তু তাও যেন এক অজানা আকর্ষণ। তারপর সে বলল, একসাথে কিভাবে স্নান করব? আগে তুই কর, তারপর আমি করি কি? আমি হাসলাম, জানতাম সে হাসি দিয়ে কোনোভাবেই আমার প্রতি টান খুঁজে নেবে না। তবে আমি বুঝতে পারছিলাম যে এই মুহূর্তে আমাদের মধ্যে কিছু ছিল, কিছু যা বর্ণনা করা কঠিন, কিন্তু গভীর এবং চুপচাপ অনেক কিছু বলে যায়। আমি চুপচাপ উঠে স্নানঘরের দিকে চলে গেলাম। রাজ কিচেনে কিছু সময় কাটালো, কিন্তু অনুভূতি যেন স্থির হয়ে গিয়েছিল। কিছু না বলে, কিছু না শুনে, শুধু নিজেদের মধ্যে সেই পুরনো বন্ধুত্বের মুহূর্তের মতো স্নিগ্ধতা ছিল। এই দিনগুলো শুধু আমাদের সম্পর্কের গভীরতার সূচনা ছিল। যতই সময় চলে ততই যেন সম্পর্কের নতুন দিকগুলো উন্মোচিত হচ্ছিল। তবে কোনো শব্দ ছিল না, শুধু চুপচাপ একে অপরকে বুঝে যাওয়া, এক ধরনের বন্ধুত্ব আর এক ধরনের অনুভূতি ছিল যা কোনো বাধা মানছিল না। বাথরুমের বাইরে আমি মাথা নেড়ে চলে গেলাম। রাজের কথায় আর কিছু বললাম না। তবে একটা অদ্ভুত অনুভূতি ছিল, যতটা শান্ত থাকতে চেয়েছিলাম ততটা নয়। যতই সময় কাটুক, রাজের চোখে যে কিছু একটা ছিল সেটা আমি অনুভব করতে পারছিলাম। বাথরুমে ঢুকে আমি স্নান করতে শুরু করলাম, কিন্তু মনে হচ্ছিল কিছু একটা বদলে যাচ্ছে। কিছু মুহূর্ত ছিল যেগুলো আগের মতো ছিল না। প্রথমে আমি লক্ষ্য করলাম রাজ আমার পিছু নিয়েছে। তবে আমাদের বাথরুমের ভেতর কোনো কিছু দেখানো সম্ভব ছিল না, কারণ সব কিছু ঢেকে ছিল, গোপন ছিল। এমন সময় আমি এক মুহূর্তের জন্য থামলাম। হালকা হাসি দিলাম, কিন্তু তার পরপরই চিন্তা চলে এলো, সে কি কিছু দেখছে? কিন্তু কোনো কিছু প্রকাশ পেল না। এটা শুধু ছিল আমাদের মধ্যে এক অদৃশ্য টান, যা একসাথে থাকলে আরও বেশি অনুভব করা যায়। রাজ আমার পেছনে আসলেও আমি জানতাম কোনো কিছু ঠিকমতো প্রকাশিত হতে দেয়নি, বরং সময়ের সাথে সাথে আমাদের মধ্যে আরও কিছু অনুভূতি, আরও কিছু প্রশ্ন তৈরি হয়ে গিয়েছিল। তখন আমি বুঝতে পারলাম এটা শুধু শারীরিক আকর্ষণ নয়, এর থেকে অনেক বেশি কিছু ছিল। স্নান শেষে আমি রাজকে ডাকলাম। আমার শাড়ি তো ভুলে গিয়ে চলে আসলাম, তোকে যদি একটু দিয়ে আসিস। রাজ কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর আমার আলনা থেকে একটি হালকা শাড়ি নিয়ে এসে আমার দিকে বাড়িয়ে দিল। আমি একটু স্নিগ্ধ হাসি দিয়ে শাড়িটা নিয়ে ভেজা গায়ে মুছতে মুছতে শাড়িটা জড়িয়ে বেরিয়ে আসলাম। আমার চুলগুলো ভেজা ছিল, আর শাড়ি হাঁটুর উপর পর্যন্ত সোজা হয়ে তোলা, হালকা ভিজে যাওয়ায় পুরো শরীরে লেপ্টে ছিল। তখন আমি অনুভব করছিলাম এই মুহূর্তে কিছু একটা বিশেষ ছিল। চারপাশে নিস্তব্ধতা, আর সে আমার দিকে তাকিয়েছিল, মুখে কোনো কথা না বলে, যেন শুধুই অনুভব করছে। সে সময় আমার ভেতর একটা অদ্ভুত টান অনুভূত হচ্ছিল। এমন কিছু ছিল যা কথা বললে হয়তো পুরো পরিস্থিতিটা হারিয়ে যেত, কিন্তু সেই নীরবতা, সেই চোখের কথা, সেটাই ছিল সবচেয়ে বড়। আমি বেরিয়ে এলাম, শাড়ি ঠিকঠাক করে জড়াতে জড়াতে অনুভব করছিলাম যে রাজের নজর একদম আমার দিকে। বুঝতে পারলাম সে আবারও আগের মতোই তাকিয়ে আছে। তবে এই মুহূর্তে আমার মনে হচ্ছিল অনেক কিছু বদলে গেছে, আমি অনেক বড় হয়ে গেছি। আমার ভেতর সেই আগের মতো অবিবেচক বা শিউরে ওঠার কিছুই ছিল না। রাজ আমাকে দেখে একদম নির্বাক হয়ে গেছিল, যেন সে একদম অবাক হয়ে গিয়েছে। আমি একটু হেসে বললাম, আর দেখিস না, না হলে মুখে মাছি ঢুকে যাবে। রাজ কোনো কথা না বলে হাসি দিল, তবে আমি জানতাম তার মধ্যে কোনো কিছু পরিবর্তন ঘটছে। তার চোখে চোখে যেন কিছু একটা চুপচাপ বলছিল, এক ধরনের অনুভূতি যা কোনো কথা দিয়ে প্রকাশ করা সম্ভব ছিল না। আমি হাসি দিয়ে রুমে চলে গেলাম, কিন্তু ভেতরেই কিছু একটা অনুভব করছিলাম, কিছু বিশেষ অনুভূতি যা তখন ভাষায় প্রকাশযোগ্য ছিল না। রাজ বাথরুম থেকে বেরিয়ে স্নান শেষ করে তার চোখে মুখে আমি বুঝতে পারলাম কিছু একটা ছিল, একটা অস্বস্তি, একটা নীরব উত্তেজনা যা আমি পরিষ্কারভাবে অনুভব করছিলাম। তার অবস্থা দেখে আমি মনে মনে জানতাম কিছু পরিবর্তন হচ্ছে, কিছু একটা শুরু হয়েছে, তবে তাকে সরাসরি কিছু বললাম না। ফিরে এসে রাজ আমাদের টেবিলে বসল, আর আমি সেদিকে তাকিয়ে খাচ্ছিলাম। আমার শরীরে শাড়িটি ছিল, তবে রাজের শরীরে কিছুই ছিল না। একটু সময় কাটানোর পর আমি অনুভব করছিলাম যে আমাদের মধ্যে একটি অদ্ভুত নীরবতা ঘিরে রেখেছে, একটা টান যা সময়ের সাথে আরও প্রবল হয়ে উঠছিল। তবে আমি মুখে কিছু বললাম না। রাজও কোনো কথা বলল না। আমরা দুজন একে অপরকে সরাসরি না দেখে ভেতরে ভেতরে সেই পরিবর্তনগুলো বুঝতে পারছিলাম।
এই মুহূর্তে সম্পর্কের কোনো চূড়ান্ত ব্যাখ্যা ছিল না, তবে কিছু ছিল যা প্রকাশিত হতে সময় নিচ্ছিল, যেটা ঠিক তখন সঠিক সময়ে নিজেকে বুঝিয়ে দেবে। খাওয়ার শেষে আমি বললাম, দুধ খাবি? রাজ কিছুটা অবাক হয়ে আমার দিকে তাকালো। আমি আবারও বললাম, কিরে, খাবি দুধ? রাজ মাথা নেড়ে সম্মতি দিল। আমি তাকে বললাম, গ্লাসে রাখা আছে, খেয়ে নেই কি? রাজ প্রথমে একটু থামল, তার চোখে কিছুটা বিভ্রান্তি দেখা দিল, কিন্তু বুঝতে পারল আমি গরুর দুধের কথা বলছিলাম। সে একটু হেসে বলল, তুই খাবি না? আমি বললাম, ঘ। আমি সপ্রতিভভাবে উত্তর দিলাম, দুধ আমি খাই না, খাওয়াই গু। রাজ একটু অবাক হয়ে আমাকে জিজ্ঞেস করল, বুঝলাম না তোর কথা গু। আমি হেসে বললাম, তুই বুঝবি না, যা। আমরা দুজন হাসি খুশিতে মজার কথাবার্তা বলে দিনটা কাটালাম। মাঝে মাঝে হাসি আর মজা সম্পর্কের মাঝেও কিছুটা ভালোবাসার স্পর্শ এনে দেয়, যা সম্পর্কের দিক থেকে এক নতুন মাত্রা সৃষ্টি করে। দুপুর থেকে রাত হয়ে গেল, আর আমাদের কথা বলার মাঝে সময় চলে যাচ্ছিল। রাতের খাবার শেষে এবার শোবার সময় এলো। আমি রাজকে জিজ্ঞেস করলাম, কিরে, কোথায় শুবি? রাজ এক মুহূর্তের জন্য আমার দিকে তাকিয়ে বলল, যেখানে খুশি গু। আমি হেসে বললাম, এখন তো তুই আর আমার কাছে শুবি না ঘি। রাজ একটু অবাক হয়ে বলল, কেন? আমি আরও সপ্রতিভভাবে উত্তর দিলাম, তোর তো বিয়ে হয়ে গেছে, তুই কি আর আমার সাথে শুবি নাকি? রাজ কিছুক্ষণ চুপ করে রইল, যেন কিছু একটা ভাবছে। তার চোখে আমি কিছু একটা পড়তে পারলাম। তবে আমি একটু হেসে বললাম, না, শোয়ার কি আছে, আমরাও তো আগে একসাথে শুতাম গু। রাজ একটু থেমে গিয়ে কিছু বলার আগে আমার দিকে তাকালো। তারপর আমি আরও বললাম, তোর বউ জানলে কি ভাববে? রাজ অবাক হয়ে বলল, বউকে কে জানাবে? আমি একটু মুচকি হাসলাম। কেন তুই? রাজ আবারও বলল, আমি কেন জানাতে যাব? তার চোখের দিকে তাকিয়ে মনে হচ্ছিল যেন কোনো কিছু ছিল যা সে সরাসরি বলতে পারছিল না। আমাদের মধ্যে কিছু একটা অদ্ভুত নীরবতা তৈরি হয়েছিল, যেন ভেতরে ভেতরে এক ধরনের অনুভূতি জমে আছে যা সঠিক সময়ে বেরিয়ে আসবে। আমার প্রশ্নের পরে রাজ একটু চুপ করে রইল, তারপর সে বলল, তোর কোনো অসুবিধা না থাকলে আমার কোনো আপত্তি নেই কি। আমার ভেতরে কিছুটা দ্বিধা ছিল, তবে কিছু না ভেবে আমরা দুজনে একসাথে শুয়ে পড়লাম। একটি বেডশিট গায়ে জড়িয়ে নিলাম, আর আমি রাজের দিকে পেছন করে শুয়ে পড়লাম। রাতের অন্ধকারে ঘরের ভেতরে শুয়ে আমি অনুভব করছিলাম যে কিছু একটা পরিবর্তিত হচ্ছে। আমার শাড়ি সরে গিয়ে পিঠে কিছুটা উন্মুক্ত হয়ে গিয়েছিল, আর আমি বুঝতে পারছিলাম রাজ আমার দিকে তাকিয়ে আছে। তবে আমি চুপ করে শুয়ে রইলাম, যেন কোনো কিছু না ঘটেছে। কিছু সময় পর আমি লক্ষ্য করলাম রাজ কিছুটা নড়ল, তারপর মনে হলো সে একটু ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে। হঠাৎ আমি অনুভব করলাম তার হাত আমার পিঠে স্পর্শ করেছে, কিন্তু আমি কিছু বললাম না। এমনকি আমি নিজেকে শান্ত রেখে ঘুমানোর অভিনয় করলাম। রাজও বুঝতে পারল আমি কিছু বলছি না, তবে তার হাত সেদিনের মতো স্থির ছিল না। আমি হঠাৎ চমকে উঠতেই রাজ তার হাত সরিয়ে নিল। এরপর সে কিছু সময় আমাকে লক্ষ্য করে দেখল, যেন বুঝতে চাচ্ছিল আমি ঘুমিয়ে গেছি কিনা। আমি ভেতরে ভেতরে জানতাম, কিন্তু তাকে কিছু বুঝতে না দিয়ে চুপচাপ শুয়ে রইলাম, যেন আমি ঘুমিয়ে পড়েছি। কিছু সময় পর রাজ নিজের সাথে কিছু বলছিল, গুনগুন করে গান করতে করতে কাজ শেষ করে ফেলল। তার গানটা ছিল অদ্ভুত শান্ত, আর সেটা পুরো পরিবেশটাকেও আরও শান্ত করে তুলেছিল। শেষে আমি আস্তে আস্তে ঘুমিয়ে পড়লাম, আর রাজও সম্ভবত ঘুমিয়ে পড়ল। আমাদের মধ্যে তখন এক ধরনের শান্তি ছিল, যেন একে অপরের পাশে থাকতে থাকা একটা নির্ভরতা আর এক ধরনের গভীরতা তৈরি করেছে। পরের দিন সকালে চোখ খুলতেই আমি অনুভব করলাম দিনের নতুন সূর্য আলো ফেলার সঙ্গে সঙ্গে কিছুটা পরিবর্তন এসেছে। আমি উঠে পড়লাম, আর কিছু সময় পর রাজও উঠল। তারপর আমি শাড়িটা ঠিক করে ধীরে ধীরে নিচে চলে গেলাম। রান্না বান্না করে সব কিছু শেষ করতে একটু সময় লাগলো, তারপর আবার সেই পুরনো কথাটা বললাম, স্নান করতে যাচ্ছি। রাজ একটু হেসে বলল, ঠিক আছে গি। তখন আমি আরও কিছুটা মজা করে বললাম, তুই করবি না? রাজ একটু থেমে বলল, তুই করে আয়, তারপর আমি যাব গো। আমি হেসে বললাম, আজ তুই আমার সাথে যেতে পারিস গো। রাজ কিছুটা অবাক হয়ে একটু চুপ করে রইল, যেন কিছু একটা ভাবছিল, তবে কোনো উত্তর না দিয়ে শাস্তির মতো চুপ করেছিল। এমনকি তার চোখে আমি কিছুটা ধোঁয়াশা দেখতে পেলাম, যেন তার মধ্যে কোনো পরিবর্তন আসছে। আমি একটু অবাক হলেও হাসি মুখে বলল, ঠিক আছে, তবে একটা শর্ত আছে গি।
আবার শর্ত? রাজ অবাক হয়ে বলল। তুই যদি আমার চোখ বন্ধ রাখিস তবে আমিও তোর হাত না ছেড়ে থাকব। রাজ বলল একটু মজা করেই। আমি হাসলাম, তাহলে ঠিক আছে, এবার চলু। আমি একটা নরম রুমাল দিয়ে ওর চোখ বাঁধলাম। রাজ কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে রইল। আমি হাত ধরে ওকে বাথরুমে নিয়ে গেলাম, যেখানে ছোটবেলার হাজারো স্মৃতি একসাথে মাথায় ভিড় করে এলো। সেই দিনগুলো যখন বৃষ্টি হলেই ছুটে যেতাম ছাদে, ভিজে ভিজে হেসে উঠতাম, সব আজকের এই মুহূর্তে ফিরে এলো। ঠান্ডা জল না তো? রাজ হঠাৎ জিজ্ঞেস করল। আস্তে করে হাত রাখছি তো, ভয় নেই, আমি বললাম। জলের স্পর্শে ও একটু কেঁপে উঠল। আমি বুঝলাম শুধু ঠান্ডার জন্য না, স্মৃতির ছোঁয়াতেও। আমি ওর গালে হালকা জল ছিটিয়ে দিলাম। ওর মুখে ছোট্ট একটা হাসি ফুটে উঠল। এই মুহূর্তটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, কোনো গাওতা নয়, বরং একে অপরকে উপলব্ধি করার নরম আবেগ, ভালোবাসার এক নিঃশব্দ ভাষা। স্নান শেষে আমি ওর চোখের রুমাল খুলে দিলাম। রাজ চোখ মেলে আমার দিকে তাকালো, চোখে একরাশ কৃতজ্ঞতা। আমি বললাম, তুই তো কিছুই দেখলি না, শুধু অনুভব করলি। কেমন লাগলো? রাজ মুচকি হেসে বলল, অনুভবই অনেক সময় দেখা থেকে অনেক বেশি গভীর হয় গি। রুমালটা দিয়ে রাজের চোখ আলতো করে বেঁধে দিলাম। ও নিঃশব্দে দাঁড়িয়ে রইল। আমার স্পর্শে একটু যেন চমকে উঠেছিল, কিন্তু তাতে কোনো কথার প্রয়োজন পড়েনি। যেন অনেকদিন পর এমন শান্ত একটা মুহূর্ত এসে পড়েছে আমাদের জীবনে। আমি বললাম, চল এবার। হাত ধরে ধীরে ধীরে ওকে নিয়ে গেলাম বাথরুমের দিকে। সেই মুহূর্তে মনে হচ্ছিল সময় থেমে গেছে। রাজ যেন হালকা করে আমার হাতটা শক্ত করে ধরল, অবিশ্বাস, ভরসা আর আবেগের এক মিশ্র অনুভূতিতে। জলটা ধীরে ধীরে চালু করলাম। হালকা গরম জল রাজের গায়ে পড়তেই ও একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। চোখ বেঁধে থাকার কারণে প্রতিটি স্পর্শ, প্রতিটি শব্দ যেন আরও তীব্র হয়ে উঠেছিল। আমি বললাম, ভয় লাগছে? ও মাথা নাড়ল না, শুধু বলল, না। তুই পাশে আছিস, ভয় কিসের গু? আমি হালকা করে ওর গাল কাঁধে জল ছিটিয়ে দিলাম, যেন এক শান্তির ছোঁয়া। কোনো কথার দরকার হচ্ছিল না, শুধু নিঃশব্দ অনুভব। আবেগ যেন এক নীরব ভাষায় কথা বলছিল। স্নান শেষ হতেই আমি ওর চোখের রুমাল খুলে দিলাম। ওর চোখে জল ছিল না, কিন্তু আবেগ ছিল থই থই করা। আমাদের দুজনের মাঝখানে তখন আর কোনো দূরত্ব ছিল না, শুধু বোঝাপড়া আর স্মৃতির গাও ছায়া। আমি বললাম, এতদিন পর একসাথে এমন শান্ত একটা সময় কাটালাম, মনে হয় অনেক কিছু বদলে গেছে, কিন্তু আমাদের ভিতরের বন্ধনটা এখনও ঠিক আগের মতোই রয়ে গেছে গি। রাজ হেসে বলল, হয়তো তার থেকেও গভীর হয়ে গেছে গি। রাজ আর আমি বাথরুমের দিকে এগিয়ে গেলাম। বাতাসে তখন একটা অদ্ভুত উত্তেজনা, কিন্তু তাতে ছিল না কোনো তাড়াহুড়ো, ছিল একটা বোঝাপড়ার ছোঁয়া। আমি বললাম, আজ শুধু পুরনো স্মৃতিগুলো মনে করতে চাই, সেই দিনগুলো যখন কোনো দ্বিধা ছিল না, শুধু হাসি, গল্প আর বিশ্বাস গো। রাজ হেসে বলল, আজ তুই যেমনটা বলবি ঠিক তেমনটাই হবে গু। আমি ওর চোখে জল ছিটিয়ে বললাম, তবে আজ শুধু আমাদের সময়, কোনো অতীত বা ভবিষ্যৎ নয় গুই। জলের ধারা পড়ে চলল মাথার উপর থেকে, যেন এক ধোয়া লাগা সময়, যা সব জড়তা, ভুল বোঝাবুঝি ধুয়ে মুছে নিয়ে গেল। দুজনেই নিঃশব্দে দাঁড়িয়ে রইলাম কিছুক্ষণ। কোনো শব্দ ছিল না, শুধু জল আর হৃদয়ের আওয়াজ। আজ কোনো কথা বলা জরুরি ছিল না, কারণ আমরা দুজনেই অনুভব করছিলাম, ভালোবাসা সবসময় শব্দে প্রকাশ পায় না, অনুভবে হয়। ও একটু লজ্জা পাচ্ছিল, মুখে কিছু বলল না, কিন্তু চোখে একটা মৃদু হাসি। আমি হেসে বললাম, এতদিন পর একসাথে সময় কাটাচ্ছি, অস্বস্তি কিসের? ও মাথা নিচু করে বলল, তুই আগের মতোই আছিস, সবকিছু সহজ করে ফেলিস। বাথরুমের দরজার সামনে দাঁড়িয়ে আমি বললাম, চল, শুধু সময়টা একসাথে কাটাই, কিছু না ভাবলেই সব সহজ গো। ও ধীরে ধীরে মাথা নাড়ল। আমরা একসাথে বৃষ্টি পড়া জানালার পাশে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ, বাইরে যেন প্রকৃতি আমাদের নীরবতায় সঙ্গ দিচ্ছিল। তারপর আমি বললাম, আচ্ছা, মনে আছে ছোটবেলায় আমরা বৃষ্টির দিনে এক ছাতার নিচে দৌড় দিতাম? মনে আছে? তখন তো তুই ভিজে গেলেও হাসতিস, আর এখন? এখনো হাসি, তবে এখন ভেজা মানেই শুধু জল না, অনেক কিছু গু। আমাদের মাঝের নীরবতা আরও গভীর হয়ে উঠল, কিন্তু অস্বস্তির নয়, শান্তির, গভীর বোঝাপটার। ও বলল, তুই জানিস, আমার এই দুঃসময়ে তুই পাশে না থাকলে আমি হয়তো নিজেকে হারিয়ে ফেলতাম গু। আমি হেসে বললাম, তুই হারিয়ে গেলেও আমি খুঁজে নিতাম, যেমন আগে করতাম ঘে। রাজ এখন তার বাড়িতে, কিন্তু আমাদের দূরত্ব যেন কিছুই না। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ওর মেসেজ, ঘুম থেকে উঠেছিস তো, আর রাতে ঘুমোতে যাওয়ার আগে ভিডিও কলে মুখ দেখে বলা, আজও তোকে খুব মিস করলাম গো। মাঝে মাঝে ও আসে, দুদিন একদিন থাকে, আমি রান্না করি, ও বাজার করে আনে।
হাসি ঠাট্টা গল্প আর পুরনো দিনের স্মৃতিতে আমরা মিশে যাই। রাজ বাড়ি চলে যাওয়ার পর প্রথম কিছুদিন মন খারাপ করে কাটছিল। যেন বাড়িটার প্রতিটা কোণ রাজকে খুঁজছে, ওর জন্য বানানো চা, একসাথে বসে টিভি দেখা, এমনকি রান্নার সময় ওর ছোট ছোট বকা, সবকিছু মিস করছিলাম। একদিন হঠাৎ দেখি ফোনে মেসেজ, তোর বানানো দুধ চা খেতে খুব মন চাইছে গু। আমার মন যেন পাখা মেলে উড়ে গেল। সঙ্গে সঙ্গে একটা ছবি পাঠালাম, আমার সাথে কাপে ধোয়া ওঠা চা, আর লিখলাম, আমি আর একা থাকতে পারছি না, তোর জন্য বানিয়েছি, কবে আসবি? সেই রাতে রাজ ভিডিও কলে বলল, তুই পাশে না থাকলে সবকিছু ফাঁকা লাগে, তুই রেডি আছিস তো? আমি মুচকি হেসে বললাম, তুই তো কাজ সেরে ঠিকই বাড়ি ফিরে যাবি, আমি কি করব একা? রাজ চুপ করে রইল কিছুক্ষণ, তারপর বলল, একদিন আর ফিরে যাব না, একদিন তোর কাছেই থেকে যাব সবসময়। আমি কিছু বললাম না, শুধু চোখ দুটো ঝাপসা হয়ে এলো। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।